আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার সংবাদ আয়োজন। সাথে আছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সারা দেশে উদযাপন হচ্ছে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত। বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আজহায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায় উল্লেখ। 2026 এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে বিএনপির দাবি। জামায়াতের সন্তুষ্টি আর জুলাই সনদ ও ঘোষণাপত্র হলে আপত্তি নেই এনসিপির। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সব স্তরের হাজারো মানুষ জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। ঈদের জামাতের ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম। ঈদের জামাতকে স্বস্তিদায়ক করতে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। কয়েক স্তরের নিরাপত্তা পেরিয়ে মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেন। নারীদের নামাজ পড়ার জন্য এবারও ছিল আলাদা ব্যবস্থা। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের পরিবারের এবং নিজের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন মুসল্লিরা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও চরম ত্যাগের অনুপম নিদর্শন। পবিত্র ঈদুল আজহার ত্যাগের শিক্ষা নিজেদের ভেতরে ধারণ করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন, ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায়। ঈদুল আজহার এ দিনে প্রধান উপদেষ্টা মহান আল্লাহর কাছে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি প্রার্থনা করেন। চ্যানেল আই জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:35 প্রথম জামাতে ইমপ্রেস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান চ্যানেল আই এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আশেপাশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। 2 রাকাত নামাজের আগে এবং পরে খুতবায় চ্যানেল আই মসজিদের ইমাম কোরবানির তাৎপর্য তুলে ধরে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন ও হাদিস থেকে বিভিন্ন ব্যাখ্যা দেন। নামাজ শেষে তাকবীরে মুখরিত হয়ে ওঠে গোটা প্রাঙ্গণ। বেলা 11:31 সবশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হবে চ্যানেল আই মসজিদ প্রাঙ্গণে। আগামী জাতীয় নির্বাচন 2026 এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে রোডম্যাপ প্রদান করবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এমন একটি নির্বাচন আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, রাখাইনের জন্য বাংলাদেশের করিডোর নিয়ে এবং চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। জুলাই মাসের সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বৃদ্ধ, নারী, পুরুষ ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাষণ। শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। প্রধান উপদেষ্টা মনে করিয়ে দেন, ঈদুল আজহা ধনী গরিব সবার উৎসব। আমাদের গরিব
স্বজন ও প্রতিবেশীরা তাদের হক যেন ঠিক বুঝে পায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আক্ষেপ করে প্রধান উপদেষ্টা বলেন, মাঝে মধ্যেই শোনা যায় চট্টগ্রাম বন্দর বিদেশিদের নাকি দিয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, রাখাইনের জন্য করিডোর ইস্যু তৈরি করে অপপ্রচারও চালানো হচ্ছে। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বন্দর যদি আধুনিক হয়, তা শুধু বাংলাদেশের অর্থনীতিতেই ভূমিকা রাখবে না, বরং আমরা নেপাল, ভুটান সহ পার্শ্ববর্তী সকল দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হব। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা নিজেদেরকে ভিত্তিহীন বিরোধিতা এবং অপপ্রচারের শিকার হতে দেবেন না। আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। গেল সরকারের সময় গুম খুন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। বিগত 16 বছরের গুম খুন নির্যাতনের সত্য উদ্ঘাটন এবং আর্থিক খাতের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিচার প্রক্রিয়া আমরা শুরু করেছি। গত 16 বছর ধরে এদেশের প্রতিটি স্তরে অপরাধ, অনিয়ম, দুর্নীতির ভাইরাস ছড়িয়ে পড়েছিল। জাতীয় নির্বাচন কখন হবে এবং দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিপুল আগ্রহ রয়েছে তা স্মরণ করিয়ে দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ইতিহাসের সবচেয়ে অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করছে সরকার। ত্রুটিপূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় বারবার ক্ষমতা কক্ষিগত করার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল বর্বর ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। এই ধরনের নির্বাচন যারা আয়োজন করে তারা জাতির কাছে অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যায়। সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব অংশ নেওয়া শিক্ষার্থীরা একটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা জানিয়েছিল। দেশের সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যদের সঙ্গে নিয়ে সকলে মিলে এই ঘোষণাপত্র দেওয়া ভালো হবে। এর পাশাপাশি আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার সম্মিলিত প্রচেষ্টাকে পদে পদে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে দেশি বিদেশি দোসররা। এসব কারণে সবাইকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। আজ আবারও বলছি, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান রোডম্যাপে সন্তোষ প্রকাশ করেছেন। এনসিপির আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে প্রধান উপদেষ্টা ঘোষিত জুলাই মাসে জুলাই সনদ দেখতে চায় এনসিপি। সন্তুষ্টি প্রকাশ করে বিবৃতি দিয়েছে এবি পার্টি, গণসংহতি আন্দোলন ও অন্যরা। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয়, তাহলে 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। দ্বিতীয় হচ্ছে, পাবলিক পরীক্ষাসমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয় এবং ওই সময় আবহাওয়া সঠিক থাকে না। এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে। এই মুহূর্তে আমাদের দলের উচ্চ পর্যায়ে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করে বাকি প্রতিক্রিয়া জানানো হবে আমাদের পক্ষ থেকে, এবং আমরা একই সাথে আমাদের সাথে যুগপৎ আন্দোলনে যারা শরীক ছিলেন তাদেরকে নিয়ে এবং সমমনা রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিসমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। জুলাই ঘোষণাপত্র যদি ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের রূপরেখাটি আসে এবং এর পরবর্তীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে, আমাদের যে
এপ্রিল মাস বলেছেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি। আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা ছিল, আশা করি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে সে অস্থিরতা কেটে যাবে এবং সকল রাজনৈতিক দল তারা এই প্রধান উপদেষ্টার এই আহ্বানে সাড়া দিয়ে সবাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চ্যানেল আই এর জয়েন্ট এডিটর প্রণব সাহার ৭ম মৃত্যুবার্ষিকী আজ। গভীর শ্রদ্ধা ভরে এই কর্মী পুরুষকে স্মরণ করছে চ্যানেল আই। নির্লোভ নিভৃতচারী এ সাংবাদিক নানা জটিল রোগে আক্রান্ত হয়ে ২০১৮ সালের ৭ই জুন ৬৫ বছর বয়সে মারা যান। ১৯৫৪ সালের ১৫ই জানুয়ারি মানিকগঞ্জের গড়পাড়া গ্রামে জন্ম হয় প্রণব সাহার। জন্ম মানিকগঞ্জে হলেও মামাবাড়ি টাঙ্গাইল হওয়ায় সেখানকার সুপরিচিত করটিয়া কলেজে লেখাপড়া করেন তিনি। ১৯৮৪ সালে কর্মজীবন হিসেবে প্রণব সাহা সাংবাদিকতা জগতে প্রবেশ করেন। যুক্তরাষ্ট্রে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। নিউ ইয়র্কের ৩০০র অধিক মসজিদ ও খোলা আকাশের নিচে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন। নিউ ইয়র্কের কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ড সহ আশেপাশের ২৫০টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নিউ ইয়র্কের লিটল বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিটে ঈদ উল আজহার জামাতে অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকা হাই স্কুল মাঠে। এছাড়াও ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, নিউ জার্সি, ভার্জিনিয়া, মেরিল্যান্ড সহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব জামাতে মুসলমান কমিউনিটির সাথে প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। To make sure that not only are we getting off on schools today, but that we are pushing our city to deliver resources for our community in Bangla, that we are learning about our culture, our religions in our schools, our traditions. মসজিদ আবু হুরায়রার একজন ট্রাস্টি সদস্য মসজিদের পক্ষ থেকে সবাইকে, দেশে বিদেশে এবং আমেরিকা যারা আছেন সবাইকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। এবার রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। মিষ্টি আলু প্রতিরোধ করবে মানব দেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান জটিল রোগ, এমনই তথ্য দিয়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৈলি তত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের বিজ্ঞানীরা। ৫ বছর আগে পেরু থেকে আনা বীজের উপর গবেষণা শেষে ৩ রঙের মিষ্টি আলুর জাত উদ্ভাবন করেন বিজ্ঞানীরা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ২০২১ সালে পেরুর ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার থেকে আনা বীজের ওপর গবেষণা শুরু করেন ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ডক্টর আরিফ হাসান খান রবিন ও তার সহযোগী বিজ্ঞানীরা। পলিক্রস ব্রিডিংয়ের মাধ্যমে মিষ্টি আলুর রঙিন ৩টি জাত উদ্ভাবন করেন গবেষক দল। বা মিষ্টি আলুর সাথের ফ্লেশের কালার হচ্ছে, শ্বাসের কালার হচ্ছে পার্পল কালার বা বেগুনি রঙের, যেটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্থোসায়ানিন আছে, এবং হচ্ছে বাউ মিষ্টি আলু আটের বা শ্বাসের কালার হচ্ছে আপনার অরেঞ্জ বা কমলা রঙের, এবং এটাতে প্রচুর পরিমাণে ক্যারোটিন আছে। বাউ মিষ্টি আলুর নয় স্বল্প মাত্রায় ক্যারোটিন আছে, কিন্তু এটা অত্যন্ত উচ্চ ফলনশীল। স্বল্প সময়ে অধিক ফলন হওয়ায় কৃষকদের মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করতে কৃষি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা চান গবেষণা দলের প্রধান। গড় ফলন ২০ থেকে ৩০ টনের মধ্যে হয়, এবং সেটা আপনি ৯০ থেকে ১০০ দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন। এবং কৃষক ভাইরা যদি এই জাতগুলো নেন তারা উপকৃত হবেন, একদিকে এটা ফলন বেশি। এমন সফল গবেষণায় নিজেদের সম্পৃক্ত করতে পেরে খুশি শিক্ষার্থীরাও। এই কাজ করার মাধ্যমে আমি হচ্ছে শুধুমাত্র যে ইল্ডিং ট্রেড এরকম জানতে পেরেছি তা নয়, এবং এই কাজগুলো করার মাধ্যমে হচ্ছে আমি
যে 90 থেকে 100 দিনের মধ্যে যে মিষ্টি আলুর ফলন পাওয়া সম্ভব সেটাও প্রথম দেখেছি। দ্রুত এ জাত সারা দেশে সম্প্রসারণ করলে কৃষক লাভবান হবেন এবং প্রতিরোধ করবে মানবদেহের ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান জটিল রোগ। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। যাত্রা শুরু করলো দেশের প্রথম প্রাণ প্রকৃতি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান নিসর্গপাঠ। জামালপুরের সরিষাবাড়িতে প্রতিষ্ঠানটির আশপাশ জুড়েই রয়েছে 6 শতাধিক দেশীয় প্রজাতির দুর্লভ উদ্ভিদ। এসব উদ্ভিদের সঙ্গে পরিচিতির পাশাপাশি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মকে সচেতন করতেই এমন অভিনব উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। সঞ্জিতা স্নিগ্ধার রিপোর্ট। শহরে জীবনের প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হয়ে বেড়ে উঠছে নতুন প্রজন্ম। উন্মুক্ত পরিবেশ না থাকায় বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। এতে সৃজনশীলতা কমে যাওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মানসিক বিকাশ। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত করাতেই প্রাণ প্রকৃতি শিক্ষা লাভ করি সুস্থ জীবন গড়ি প্রতিপাদ্যে নিসর্গপাঠ স্কুলের যাত্রা। প্রকৃতি নিসর্গ বিষয়ে জানবার শেখার একটা জায়গা। আজকে আমরা প্রকৃতির সর্বনাশ করছি এবং সেই জন্য প্রকৃতিও রুদ্র হয়ে উঠছে, প্রকৃতিও ভয়ঙ্কর রূপ ধারণ করছে কোথাও কোথাও। এই প্রকৃতিকে আমাদের রক্ষা করতে হবে, এই প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করতে হবে। প্রজাপতি দেখো, মৌমাছি দেখো, সেটা কি তোমাদের আনন্দ লাগে? আচ্ছা, যদি আনন্দ লাগে, ভালো লাগে, তাহলে তোমরা কি ওটা কি নষ্ট করবে? আচ্ছা, নষ্ট করবে না। ওরা যদি বেঁচে থাকতে হয়, তাহলে কিন্তু আমাদের প্রকৃতিকে বাঁচাই রাখতে হবে, গাছ লাগাইতে হবে, তাই না? শুধু পাঠ্যপুস্তকে নয়, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে নতুন প্রজন্মকে প্রকৃতি শিক্ষা দিতেই এই উদ্যোগ। আর যদি আমরা বেশি বেশি গাছ লাগাই, তাহলে কিন্তু এই প্রকৃতি আরো সুন্দর হবে, আরো কি সবুজে ভরে উঠবে, আমাদের প্রকৃতিতেও কি শীতলতা নেমে আসবে। সুতরাং এই দিক বিবেচনা করে আমি এটা একটা উন্মুক্ত স্কুল প্রতিষ্ঠা করলাম। নিরাপদ ও বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে প্রকৃতি সংরক্ষণে নতুন প্রজন্ম সহ সবার অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি বলছেন পরিবেশবাদীরা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের কনমেবল অঞ্চলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেলেও ইকুয়েডরের সঙ্গে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল। পয়েন্ট হারিয়ে কোচ কার্লো আনচেলত্তির অভিষেকটা রাঙাতে পারল না ভিনিসিয়াস জুনিয়র ও রিচার্লিসনরা। ওদিকে মূল পর্ব আগে নিশ্চিত করলেও চিলিকে 1-0 গোলে হারিয়ে টানা 4 জয় সবার উপরে থেকে 2026 বিশ্বকাপ শুরু করবে লিওনেল মেসির আলবিসেলেস্তেরা। আদিল আহমেদ শানের রিপোর্ট। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে উদযাপন হচ্ছে ত্যাগ ও আনন্দের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত। বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আজহায় প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ঈদুল আজহা মানুষকে শান্তি, ত্যাগ ও সাম্য শেখায় উল্লেখ। 2026 এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। এবং নির্বাচনী রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে বিএনপির দাবি। জামাতের সন্তুষ্টি আর জুলাই সনদ ও ঘোষণাপত্র হলে আপত্তি নেই এনসিপির। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।